নতুন বছর শুরু হতে আর মাত্র হাতে কয়েক ঘন্টা, কিন্তু এই যে আমরা যারা বছর ভর খবরের ভিড়েই থাকি, তাদের কাছে দিনটা এখনো কাজেরই, মোটামুটি আমরা কাজই করছি। খবরের মধ্যেই শুরু করেছিলাম, খবরের মধ্যেই দিন শেষ করছি। একদমই। আমি রয়েছি বিহঙ্গের, আমার সঙ্গে রয়েছে তিয়াস এই মুহূর্তে দ্য ওয়ালের স্টুডিও থেকে সরাসরি। তিয়াস, এই যে আমরা একটু লুক ব্যাক করছি, আমরা তো একটু আগেই তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে 2025টাকে ফিরে দেখা, একদম শেষ দিনে একবার দেখে নেওয়া বছরটা কেমন গেল। একদমই। যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ধরো ঘটেছে, প্রত্যেকটা ঘটনারই যেহেতু আমরা খবর পরিবেশন করি, প্রত্যেক ঘটনারই গুরুত্ব রয়েছে, দিন আলাদা আলাদা গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। কিন্তু তাও যদি তোমাকে এই মুহূর্তে বলা হয় দর্শকদের সামনে, তোমার এই মুহূর্তে কোন পার্টিকুলার খবরের কথা মাথায় আসছে, তুমি কোন খবরটাকে বেছে নেবে? খবর হিসেবে বাঁচতে গেলে দুরকম ব্যাপার হয়, পাঠক হিসেবে এবং আমরা সংবাদকর্মী হিসেবে তো একটা অন্য দিক থেকে খবরকে দেখি। তো তাও যদি এবছরের লুক ব্যাক করতে গিয়ে সবার আগে মনে পড়া কোনো খবর বলো, আমি বলবো এসআইআর। নিশ্চয়ই, কারণ এই এসআইআর নিয়ে, এই নিবিড় সংশোধন নিয়ে গত কয়েক মাস ধরে যা চলছে, এই রাজ্যে তো বটেই, মানে গোটা দেশের ব্যাপার এটা, তার মধ্যে বাংলাও বেশ সামনের দিকে রয়েছে। এবং এই ভোটার তালিকায় নাম থাকা এবং না থাকার যে সংশয়টা, এই সংশয়ের যে আজ আমরা নিউজ রুমের ভেতরে বসেও পেয়েছি, মানে এটা কিন্তু কোনোভাবে অগ্রাহ্য করার মতো নয়। কতজনের নাম বাদ যাবে, কি হবে ফাইনালি, এবং এই তালিকায় কি দাঁড়াবে সেটা বলার সময় এখনো আসেনি। তার জন্য নতুন বছরেও আমাদের যেতে হবে এবং তারপরে ভোটও চলে আসবে, ফলাফল তো একটা পরের কথা, সেটা দেখা যাবে। কিন্তু তার আগেই এই সংশোধনটা নিয়ে, নাম থাকা না থাকা নিয়ে যেই তর্ক বিতর্ক, রাজনীতির ঝড় বয়ে গেল, কত মানুষ অসুস্থ হয়ে পড়লেন, এবং এই যে বিএলও যাদের কথা আমরা নতুন শুনছি, মানে এই ফেজটাতে তাদের মধ্যে কতজনের কত রকম চাপ, অসুস্থতা, অসঙ্গতি, এবং সাধারণ মানুষের তো বটেই। এই যে ভোগান্তি বলবো আমি, বা একটা বিভ্রান্তি বলবো আমি, এটার মধ্যে যে থাকা এতগুলো মানুষের, এইটা কিন্তু এবছরের মানে খবরের তালিকায় আমার মনে হয় একদমই টপে থাকবে। এই যে তুমি এসআইআর এর কথা বললে, আমরা দেখেছি যে নিউজ রুমে তোমরা কিভাবে, যেহেতু মূলত মেইন ডেস্ক তোমাকে সামলাতে হয়, যে কত এসআইআর সংক্রান্ত খবর তোমাকে করতে হয়েছে, এবং দিনে রাতে নতুন খবর ব্রেক করছে, এবং কে কি বলছেন সেটা নির্বাচন কমিশনের অফিস থেকে কখনো খবর আসছে, কখনো কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে খবর আসছে, কখনো বিরোধী পক্ষের কি বলছেন, মানে এটা কিন্তু একটা হুলুস্থুলু ঘটিয়ে রেখেছে। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এসআইআর সংক্রান্ত প্রচুর ফোন, মানে সাধারণ মানুষের কোয়ারিজও কিন্তু আমাদের দ্য ওয়ালের অফিসে এসেছে, এবং আমাদের যারা মাঠে ঘাটে রিপোর্টাররা কাজ করেছে, তারা দেখেছে প্রতিটা মহল্লায়, প্রতিটা স্তরে, প্রতিটা শ্রেণীর মধ্যে কিরকম ভাবে সংশয় এবং সংকট ছড়িয়ে পড়েছে। দেখলে তুমি যেমন এটা বললে, আমার হট করে মাথায় যেটা এলো, আমি যেহেতু মূলত বিনোদন বিভাগটাকে, তুমি তো বিনোদনটা দেখো, আমি ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রাজ্য রাজনীতিতে যদি এসআইআর টপে থাকে, তোমার বিনোদনের দুনিয়ায় টপে কি থাকবে, কোন খবরটা থাকবে? মানে আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু আমার ধরো ক্যারিয়ারে এরকম অদ্ভুত কম্পিটিশন এবং যেখানে কাদা ছড়াছড়ি বলা যায়, এটা কিন্তু একেবারে নজিরবিহীন। একদম এবছর বক্স অফিস, মানে পুজোর সময়তে তুমি জানো যে 4-4টে বাংলা ছবি রিলিজ করেছিল, এবং প্রত্যেকটি বাংলা ছবিতে এইটা যে এসেছিল যে বক্স অফিস রেটিং বাড়িয়ে বলা হচ্ছে, বা বক্স অফিস কালেকশনকে বাড়িয়ে বলা হচ্ছে। নট অনলি দ্যাট, প্রোডিউসাররা নিজেদের মধ্যে ঝামেলা করছে, নায়করা নায়িকারা নিজেদের মধ্যে ঝামেলা করছে, ভিতরে তার মধ্যে যে এত ঝামেলা থাকতে পারে সেটা ছিল, মানে ঝামেলা ছিল না এরকম না, ঝামেলা ছিল, কিন্তু এই কতগুলো বছরে এগুলো সব মানে আড়ালে থাকতো, এবার যেন সবটাই সামনে চলে এসেছে। এবং ডিসেম্বরেও যে 3টে ছবি রিলিজ করেছে, আমরা জানি যে প্রজাপতি 2, লহ গৌরাঙ্গের নামরে, আর মিতিন মাসি, যেখানে মেইন চরিত্রে আমি যদি বলি দেব রয়েছে একটিতে, শুভশ্রী রয়েছেন, কোয়েল মল্লিক রয়েছেন, এবং এই 3টে ছবির মধ্যেও যে কম্পিটিশন এবং প্রোডিউসারদের মধ্যে যে নানান ধরনের বাকবিতণ্ডা, হেলদি কম্পিটিশন হলো না, যেটা হতে পারতো, সেটা কিন্তু কোথাও গিয়ে সামনে চলে এসেছে। আমার মনে হয় না এটা বক্স অফিসে বা বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে। সেটা বটেই, ছবিতে তো ক্ষতি হয়েইছে, মানে সেটা তো আমরা হিসেব নিকেশ করতে গিয়ে দেখেইছি, সেটাও একটা বড় খবর ডেফিনেটলি। আর এই তো খবরের ভিড়, মানে বিনোদন থেকে রাজ্য রাজনীতি সব দিকে আমাদের আমরা সবটাই দেখতে থাকি। এই মুহূর্তে আর যদি তোমাকে জানার ইচ্ছা হয় যে পরে তুমি কোন দিকে যাবে, একদম, যেহেতু আমি এসআইআর কথা বললাম, একটা পলিটিক্যাল খবর, আমার মনে হয় এবছরের প্রথম দিকে, গোড়ার দিকে, এপ্রিল মাসে, যখন আমাদের দীঘার জগন্নাথ মন্দির, এবার দীঘার জগন্নাথ মন্দিরটা আমাদের অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হয়েছিল, এবং তা নিয়ে কয়েক মাস আগে থেকেই হবে প্ল্যানিং, সরকারি স্তরে আলোচনা, বিরোধী দলের একটা পাল্টা আক্রমণ, নানা কিছুই চলছিল। এবার এই দীঘার জগন্নাথ মন্দির, সেটা ঘিরে যে ভিড়, যে উন্মাদনা, এবং জগন্নাথের ভক্ত তো প্রচুর রয়েছেন, যারা পুরীর জগন্নাথ মন্দিরে এতদিন যেতেন, তাদের একটা বড় অংশ যে এবার
রাজ্যে ঠিকানা খুঁজে পেলেন, তারা দীঘাতে ভিড় জমাতে পারবেন, সেই ব্যাপারটা আমরা মোটামুটি দেখতে পেয়েছি। এই মন্দিরটা খবরে এই কারণে আরো বেশি এসছে কারণ এটা নিয়ে বিতর্কও কম হয়নি। মানে সরকার কি সরকারি পয়সায় মন্দির করতে পারে, এটা নিয়ে যেমন বিরোধীদের দিক থেকে একটা প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের মধ্যেও একটা বড় অংশের মধ্যে প্রশ্ন উঠেছে। এত কিছুর অভাব যেখানে রয়েছে, যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব, যেখানে হাসপাতাল নেই, স্কুল নেই, সেখানে মন্দির কেন এত ইম্পর্টেন্ট, এই প্রশ্ন উঠেছে, অনেকেরই প্রশ্ন। বিতর্ক তো যে কোনো একটা কিছু নিয়ে থাকবেই, এবং যে কোনো কিছুরই দুটো দিক অলওয়েজ থাকে, ভালো দিক খারাপ দিক, ঠিক দিক ভুল দিক সবসময় থাকে, পার্সপেক্টিভ থাকে, কারণ ভালো খারাপ ব্যাপারটা সাবজেক্টিভ। তো সেইগুলো আমি যদি ছেড়ে দিই, আমি যদি একটা ঘটনা হিসেবে দেখি, খবরের আয়নাতে, খবরের আতশকাচের তলায় যদি আমি ঘটনাটাকে ফেলি, সেখানে যে মানুষের উন্মাদনা, ভিড় এবং জগন্নাথ মন্দিরকে ঘিরে যে একটা তোলপাড় চোখে পড়েছিল, খবর হিসেবে কিন্তু এপ্রিল মাসের একটা বড় অংশ সেইটা নিয়ে আমাদের কেটেছে, এবং তার প্ল্যানিং নিয়ে, তার পরবর্তী ব্যাপার স্যাপার নিয়ে। এইটা এবং দাওয়ালের প্রতিনিধিও সেখানে হাজির ছিল, প্রত্যেকটা খবর মানুষের সামনে আমরা একদম যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, এবার যেমন জগন্নাথ মন্দিরের কথা বললে, মেদিনীপুর থেকে এবার আমরা সরাসরি চলে যদি যাই একটু উত্তরবঙ্গের দিকে, মানে একটু যদি শিলিগুড়ি ঘুরে আসি, আর মানে ব্যাপারটা খুব একটা খারাপ হবে না, বুঝতেই পারছো কেন বলছি, কারণ আমাদের শিলিগুড়ির মেয়ে, আমাদের রাজ্যের গর্ব, দেশের গর্ব তো বটেই, রিচা ঘোষ, যাকে কিনা দেশের সেরা খবর হয়ে উঠেছে, এই আজকে এই লুক ব্যাকের দিনে না বললেই নয় তার কথা। রিচা ঘোষ আমাদের গর্ব। আমরা জানি যে দিনটা ছিল 2 নভেম্বর 2025, ভারতীয় ক্রিকেটের মহিলা দল তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ বিশ্ব জয় করে, এবং বিশ্বাস করো তিয়াস, আমার এখনো মানে বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে। সেই সময় আমি ডেস্কে ছিলাম না, বাইরে ছিলাম, এবং যখন খবরটা সাউথ আফ্রিকাকে হারালো, পরাজিত করলো, এবং সেই সময়তে ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ নির্বিশেষে রাস্তায় দাঁড়িয়ে ওইটা আমি দেখেছিলাম, উন্মাদনা, সকলের ঝাঁপিয়ে পড়া, এবং তুমিও একজন নারী, আমিও একজন নারী। আজকে বলতে গিয়ে এই খবরটা তুমি যখন বলবে বা করবে, এটাতে তোমার কোনো খারাপ দিক বলতে হবে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এমন কোনো মানুষ এই রাজ্যে, এই দেশে নেই যে এই খবরটা নিয়ে কোনো সমালোচনার জায়গা রয়েছে। মানে এটা আমাদের সকলের শুধু খবর নয়, একটা গর্বের জায়গা, একটা উদযাপন। সত্যি কথা, কিছু কিছু খবর লিখতে গেলে আমরা জানি সাংবাদিকদের ইমোশন থাকতে হয়, হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় আমরাও তো মানুষ, আমাদের তো ইমোশনটা বের হয়ে আসে। এবং 34 রান করেছিলেন তিনি 24 বলে, অপরাজিতা তিনি। রিচা ঘোষ যখন রাজ্যে ফিরলেন, একদম সেই যে উন্মাদনা, সেই যে ওয়েলকাম জানানো, সেটা কিন্তু আমাদের আজকে যদি না মেনশন করি তাহলে সত্যি ভুল হবে। এবং এটা শুধু একটা বিশ্ব জয়ের খবর ছিল না, এই যে তুমি বললে রিচার ফেরত আসা, তাকে ঘিরে যে শিলিগুড়ির লোকাল যে ইমোশন, এটা পাশের বাড়ির মেয়ে, ভালো, অসম্ভব ভালো। আমরা চাইবো এরকম রিচা ঘোষের মতন আরো নাম বাংলা থেকে উঠে আসুক, এবং আরো বৃহত্তর ক্ষেত্রে আমরা বছর বছর লুক ব্যাক এরকম অনেক নাম বলতে চাই। একদমই তাই। ভালোর সঙ্গে সঙ্গে আসে খারাপটাই চলে আসে। মানে এটা রিচা ঘোষের কথা যখনই বলা হচ্ছে, এবং ক্রীড়ার একটা এত বড় খবরের কথা বলা হচ্ছে, এরপর যদি আমি বছর শেষ হয়েছে বাংলার যেটা দিয়ে, মেসির ইভেন্ট, সেটা না বললে তো লুক ব্যাকটা অসম্পূর্ণ থাকবে। তো এই যে মেসির ইভেন্ট, লিওনেল মেসি, মানে 8 থেকে 80 যার ভক্ত, প্রজন্মের পর প্রজন্ম যার ভক্ত, এবং আর্জেন্টিনার যে তারকা, শুধু আর্জেন্টিনা না, বিশ্ব তারকা তিনি কলকাতায় আসবেন, এই রাজ্যে আসবেন, এটার মতো মানে শিহরণ জাগানো খবর ক্রীড়া প্রেমীদের মধ্যে তো আর কিছু হতে পারে না। সেই জন্য কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কাটে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার আসার কথা ছিল, সেই মতো সব ব্যবস্থা, মানুষের উন্মাদনা, ভিড়, আগে থেকে টিকিট কাটতে যাওয়া। তোমার মনে থাকবে আমার অফিসের আমার কত কলিগ, তারা কত লাইন দিয়ে টিকিট জোগাড় করে এনেছিলেন। তো আমরা তারপর জানি যে পুরো ইভেন্টটা ম্যানেজমেন্টের মানে মিসআপে বা ভুল সিদ্ধান্ত, নানা রকম কারণে কিভাবে ভন্ডুল হয়ে যায়। ভক্তরা প্রায় কেউই মেসিকে সামনে থেকে দেখতে পান না, স্পর্শ করতে পারা দূরের কথা, কথা শুনতে পারা দূরের কথা, এবং যেটা লজ্জার, লিওনেল মেসি নিজেও গোটা ঘটনায় খুশি তো হনই, বরঞ্চ একটু বিরক্তি নিয়েই তিনি রাজ্য ছাড়েন, এবং আমরা পরবর্তী সময় অন্য রাজ্যে তাকে ঘিরে যে উদযাপন, সেটা থেকে খুব হাত কামড়ায় যে আমরা পারলাম না, ওরা পারলো, বারবার এটা উঠে আসে। মাঠে ছিলেন, এবং যারা যারা আমরা জানি তারপরে কি হয়েছে, কাদের সঙ্গে তার ছবি উঠেছে, সেটা কিভাবে উঠেছে, যারা তুলতে পারেননি তাদের যে হতাশা বা তাদের যে চিৎকার বা তাদের যে হাহাকার, সেটাও আমরা পরবর্তীকালে দেখি। মানে অ্যাকচুয়ালি আমি যখন আমার স্বপ্নের হিরোকে দেখতে যাচ্ছি, সেই আবেগটা তো অন্যই, আলাদাই। মানে সেটা
সেটার সঙ্গে তো ঠিক খুব আনবায়াসড ভাবে তুমি একটা মানে বিশ্লেষণ করতে পারবে না, এটা এই উন্মাদনা তো থাকবেই। হ্যাঁ, এবার এইটা ঘটার পরে ঘটনাটা এখানেই শেষ হয়নি, এরপর কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই ঘটনার তদন্ত চলাকালীন তিনি পদত্যাগ পর্যন্ত করেন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নামটা আরো একবার বলার মতো, রাজীব কুমার, তাকে পর্যন্ত শোকজ করা হয়েছে যে এই মিসম্যানেজমেন্টের দায় কার, এত বড় গন্ডগোল কিভাবে হলো। রাজ্য সরকারও কিন্তু এই গোটা ঘটনাটাকে খুব হালকাভাবে নেননি যে ঠিক আছে একজন স্পোর্টস তারকা আসছেন চলে গেছেন, একেবারেই এই জায়গায় হয়নি। মানে 2025-এ মেসি অধ্যায় কলকাতা তথা রাজ্যের খবরে কিন্তু একদম টপ লিস্টেই থাকবে বলে আমার মনে হয়। ডেফিনেটলি। আর এই যে আমরা একটু আগেই বললাম যে খারাপ খবরগুলোকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। আমার মনে হয় যে যদি তুমি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো যে বিহঙ্গী তোমার এই গোটা বছরে কোন খবরটা তোমাকে পার্সোনালি খুব এফেক্ট করেছে, আমার মনে হয় আমার মতো এখন যারা যারা আমাদেরকে শুনছেন দেখছেন তাদের সবাইকে এফেক্ট করেছে, সেটা হলো 19শে সেপ্টেম্বর 2025-এ যে খবরটা আমাদের সামনে এসেছিল। আমরা নিউজ রুমে তখন একদমই তাই, মানে সেই সমস্ত ইমোশনস ব্যতি রেখে আমাকে খবরটা লিখতে হয়েছিল এবং আমাকে তাই নিয়ে কথা বলতে হয়েছিল, কিন্তু ভিতর ভিতর যেন স্বজন হারানোর বেদনা খুঁজে পাচ্ছিলাম। সেটা আর কিছু নয়, সেটা হলো জুবিন গার্গের মৃত্যু। একদমই 50-এর কাছাকাছি বয়সে তিনি হঠাৎ করে আকস্মিক ভাবে তাকে আমরা হারাই, এবং সেটাও একটা আনন্দ উদযাপন করতে গিয়ে স্কুবা ডাইভিং করতে গেছিলেন, সিঙ্গাপুরে গিয়েছিলেন, শোতে সময় পেয়েছিলেন, একটু স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। এবং তারপর ইতিহাস ফাউল প্লে কিনা, এর ভিতর অন্য কোনো অভিসন্ধি আছে কিনা, একটা দিক। আর খবর নিয়ে যদি বলো, গোটা দেশের, আসামের তো বটেই, গোটা দেশের পথে নামা, শেষ কবে কোন তারকার মৃত্যুতে এই চোখের জল এদেশ দেখেছে, সেটা মনে হয় আমার মনে পড়ে না, আমার ক্যারিয়ারে আমার অন্তত মনে পড়ে না। একদমই তাই, পুরো অসম এমন ভাবে কেঁদেছিল যেন স্বজন হারানোর যে যন্ত্রণা প্রত্যেকে যেন টের পেয়েছিল। শুধু অসম কেন বলবো, জুবিন গার্গের বাংলাতে এত ভক্ত, তিনি এত বাংলা গান গেয়েছেন এবং বাংলায় উনি যথেষ্ট সাবলীল ছিলেন, খুব ভালোবাসতেন বাংলাকে উনি। এবং মানে সেই জিনিসগুলো আমি নিজেও জুবিন গার্গের ইন্টারভিউ নিয়েছি এবং সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে কেন এমন হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা 2025-এ ঘটে যাওয়া বলে আমার মনে হয়। একদম। এই দুঃখজনক ঘটনা, বিশ্রী ঘটনা, এগুলো বাদ দিয়ে তো আমরা সংবাদকে দেখতে পারি না বা লিখতে পারি না বা ভাবতে পারি না। এরকমই আর একটা খারাপ ঘটনা, আমি আবার পলিটিক্যাল জায়গাটাতেই ফিরে আসবো। অনুব্রতর ভাইরাল অডিও ক্লিপ, রাজ্যের শাসক দলের একজন নেতা, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা, তার গলার স্বর শোনা যাচ্ছে একটি ভাইরাল অডিও ক্লিপে, একটা ফোনের কথোপকথন, এবং সেখানে একজন পুলিশ অফিসারের সঙ্গে তিনি কথা বলছেন, পরে সেই অফিসারের নামও জানা যায়। তো সেখানে তাকে শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে, গালাগাল দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সেই পুলিশের পরিবার তুলে, এবং আমরা মা বোন যদি একেবারেই সরাসরি বলি, তাদের নিয়ে যে বিশ্রী ভাষায়, যে বিশ্রী ভাবে কথোপকথন চলেছে, কটূক্তি চলেছে, সেটা আমার মনে হয় রাজনীতির লজ্জা, বাংলার লজ্জা, সাংবাদিক হিসেবেও আমাদেরও লজ্জা। মানে আমাদের এই খবরও করতে হয়, ছানবিন করতে হয়, এই নিয়ে প্রচুর চাপ বাড়ে। এখানে বলে রাখা ভালো যে এই অডিও ক্লিপটির সত্যতা দ্য ওয়াল সরাসরি যাচাই করেনি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে চাপের মুখে পড়ে অনুব্রত ক্ষমা চান, তিনি এই বিতর্কের মাঝখানে স্বীকারও করে নেন, ক্ষমাও চান। তো তারপরে যেটা হয়, পরবর্তীকালে সেই আইসি বিতর্কের কেন্দ্রে রয়েছেন, তাকে একাধিকবার বদলি করা হয়। সেই বদলি নিয়েও যথারীতি অনেক প্রশ্ন ওঠে যে কেন বদলির মুখে পড়বেন, কেন শাস্তির মুখে পড়বেন, যিনি গালাগালি খেয়েছেন তিনি। তো যাই হোক, তারপরে জল আরো অনেক দূর গড়ায়, কিন্তু রাজ্য রাজনীতির অঙ্গনে অনুব্রতর এই ভাইরাল ভিডিও ক্লিপ জল করছে একটা বড় খবর হিসেবে, খারাপ খবর হিসেবে। কিন্তু এই খবরটাকে বোধহয় 2025 থেকে বাদ দেওয়া যাবে না। আরো যে খবর বাদ দেওয়া যাবে না, যে খবর আমাদের সবাইকে বলতে হবে, সেটা হলো 22শে এপ্রিল 2025 পহেলগাঁওয়ে একদল পর্যটক, তারা গিয়েছিলেন আনন্দ উৎসবে মাততে, তারা গিয়েছিলেন সন্তান, সংসার, পরিবার নিয়ে আনন্দ উৎসবে সামিল হতে। সেই সময় আমরা জানি যে বাংলায় বৈশাখ মাস এবং সেই সময়টা একটা ছুটি থাকে, এবং কাশ্মীরের একটা মানে ট্যুরিজমের সেই সময় সিজন একদম। তারা গিয়েছিলেন, তারা জানতেন না তাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা দেখেছি কি নারকীয় হত্যালীলা সেখানে চলেছে, আমরা সকলেই জানি। বছর শেষে আবার সেই মন খারাপের খবর ঘুরে একদম। এবং আমাদের এই আজকে খবরের ফিরে দেখাতে আমরা বলতেই শুরু করেছিলাম যে আমরা রাজ্যের খবরে ফোকাস করব, কিন্তু পহেলগাম কাশ্মীরে হলেও সেখানে তিনজন বাঙালির
প্রাণ চলে যায়, মানে পেহেলগামকে বাদ দিয়ে বোধহয় 2025-এর খবর, তা রাজ্যের হোক, তা দেশের হোক, তা বিশ্বের হোক, আমরা বোধহয় শেষ করতে পারবো না। আমার এখনো মনে আছে তেয়া, সেই 22 এপ্রিল সকালবেলায় যখন ঘটনাটা ঘটে, যখন আমরা ন্যাশনাল মিডিয়া এবং ন্যাশনাল এজেন্সি থেকে জানতে পারছি যে এরকম কিছু একটা হয়েছে, আমাদের যিনি এডিটর শঙ্খদীপ দা, তিনি হঠাৎ করেই মানে শুনতে থাকেন, তার কাছেও খবর এসে পৌঁছতে থাকে যে মৃতের সংখ্যা আরো বাড়ছে। এবং প্রথমটাতে তো বোঝা যায়নি যে কতটা বড় একটা ইমপ্যাক্ট হতে চলেছে একদম, এবং তার পরিণাম কি হয়েছে, তারপরে কনসিকুয়েন্সেস আমরা সবাই জানি। এবং সেই রাতে সারা রাত আমাদের নিউজ রুম জেগেছিল, আমাদের রিপোর্টাররা, আমি যে বললাম যে বাংলার 3 জন সেই হত্যালীলার শিকার হয়েছিলেন, তাদের বাড়িতে পৌঁছে যাওয়া এবং খবরকে কতটা নিরপেক্ষভাবে, কতটা স্নায়ু স্থির রেখে, কতটা আবেগকে নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চ্যালেঞ্জটা যে গোটা নিউজ রুম নিয়েছিল, সেই দিনটা, সেই রাতটা ভীষণভাবে জানতো। নিশ্চয়ই সেটাই আমাদের কাজ, সেটাই আমরা করে এসেছি এবং আগামী দিনেও করব। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ঘটনা স্বজন হারানোর মতোই, পেহেলগাম ইনসিডেন্ট ইজ ওয়ান অফ দেম। এবং যখন পাটুলির বাড়িতে সেই ভদ্রলোক বিতান, আমার এখনো মনে আছে, তার স্ত্রী যখন, তার পরিবারের লোকেরা যখন অযোধ্যায় কাঁদছেন, সেই সময় সেগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হচ্ছে আমাদের ইমোশনকে কন্ট্রোল করে। আর এখানেই বোধহয় সাংবাদিক চ্যালেঞ্জ, এবং এখানেই বোধহয় আজকের এই যে আমাদের বসে কথা বলা, ফিরে দেখা, এই মুহূর্তগুলোকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। মানে এই পার্সোনাল ইমোশনস বাদ দিয়ে খবর কঠিন, হ্যাঁ, সেটা আমরা প্রকাশ করি না, সেটা আমরা আমাদের খবরে ছাপ ফেলতে দিই না, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আপাতত আমরা এখানেই র্যাপ করব, কারণ আমি জানি যে আপনাদেরও নতুন বছর সেলিব্রেট করার মুডে আপনারা সবাই চলে এসেছেন। আমাদেরকে এবার আস্তে আস্তে বেরোতে হবে, আমাদেরকে যেতে হবে। যাই হোক, 2026 সকলের খুব ভালো কাটুক। দ্য ওয়াল যেমনটা বরাবর করে থাকে, নতুন ধরনের আপডেটেড খবর নিয়ে সব সময় হাজির হবে কিন্তু আপনাদের সামনে। এবং 2026ও এভাবেই খবরে ভরা থাকবে, এভাবেই লাইভ থেকে, ভিডিও থেকে, স্টোরি থেকে কোনো কিছু বাদ থাকবে না। আপনারা সবাই দেখতে থাকুন, চোখ রাখুন, কারণ খবর কিন্তু এখানেই। ক্যামেরা অরিত্রর সঙ্গে বিহঙ্গী তিয়াস, দ্য ওয়াল, কলকাতা।